বন্ধুরা, এই বিষাক্ত সাপগুলো এমনভাবে চাষ করা হয় যা দেখলে ভয়ে আপনি আটকে উঠবেন। তাছাড়া চায়নাতে সাপের রক্তের জুস তৈরি করা হয়, আর এই রক্তের জুস খেলে আপনার শরীরে এমন কিছু ঘটবে যেটি জানার পর আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। তাছাড়া সাপের পিত্তথলি দিয়ে একটি বিশেষ জিনিস তৈরি করা হয় যেটি মানুষের গুরুত্বপূর্ণ একটি কাজে লাগে। আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি বিষাক্ত সাপ কিভাবে চাষ করা হয়, এর পাশাপাশি ভয়ঙ্কর জোক কিভাবে চাষ করা হয় এবং অন্যান্য প্রাণী কিভাবে চাষ করা হয় সেটিও জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। প্রথমে রয়েছে জোক ফার্মিং। বন্ধুরা, জোক এমন ভাবে চাষ করা হয় যা দেখলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। চায়নাতে এই অদ্ভুত প্রাণীটিকে চাষ করা হয়, তবে এটি কোনো সহজ কাজ নয়। এখানকার ওয়ার্কাররা জীবনের ঝুঁকি নিয়ে এই কাজ করে থাকে। যেমনটা জানেন, জোক মানুষের রক্ত চুষে খায়, এমনকি এই প্রাণীটি মানুষের প্রাইভেট পার্টসের মাধ্যমে শরীরের ভেতরে ঢুকে যেতে পারে। মানুষের শরীরের মধ্যে ঢুকে এরা মুহূর্তের মধ্যে মৃত্যু ঘটাতে পারে। কিন্তু চায়নাতে এই প্রাণীটিকে চাষ করে প্রতি বছর মিলিয়ন মিলিয়ন ডলার আয় করা হচ্ছে। কিন্তু প্রশ্নটি হচ্ছে, কিভাবে ফার্মে তারা এটি চাষ করে থাকে? চায়নার এই সকল মানুষেরা জোককে কি খেতে দিচ্ছে? তাছাড়া জোক দিয়ে তারা কি করছে? বন্ধুরা, জোক দেখলেই আমরা ভয়ে আটকে উঠি, কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ জানে না যে জোকের কিছু উপকারী দিক রয়েছে। এটি মানুষের জন্য অনেক উপকারী একটি প্রাণী। আমাদের পৃথিবীতে প্রায় 700 প্রজাতির জোক রয়েছে, যার মধ্যে প্রায় 100 প্রজাতির জোক সমুদ্রে বসবাস করে থাকে। এর মধ্যে 90 প্রজাতির জোক পাওয়া যায় পুকুরে। এছাড়াও অনেক প্রজাতির জোক কাদামাটি সহ বিভিন্ন পরিবেশে বসবাস করে থাকে। এই একটি জোক প্রায় 2 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। এদের শরীরের কোনো একটি অংশ কেটে ফেললেও সেটি পুনরায় তৈরি হতে পারে। যদিও জোক দেখলে অনেকে ভয় পায়, কিন্তু চায়নার বিভিন্ন ফার্মে এটি চাষ করা হয়, কারণ এই জোকের রয়েছে অনেক উপকারী গুণ। এটা যেমন বিভিন্ন ধরনের ঔষধ প্রস্তুত করতে ব্যবহার করা হয়, ঠিক তেমনই সরাসরি বিভিন্ন রোগের নিরাময়ের কাজেও ব্যবহার করা হয়। এই জোকের প্রধান খাবার হচ্ছে বিভিন্ন প্রাণীর রক্ত। এছাড়াও জোক শামুক এবং কেঁচো খেয়ে থাকে। ফার্মে এদেরকে লালন পালন করার জন্য এই খাবারগুলো দেওয়া হয়। এরপর ধীরে ধীরে তারা ডিম পারে। কাদামাটির মধ্যে সেই ডিমগুলো রাখা হয়, আর একটি নির্দিষ্ট সময় পর ডিম থেকে বাচ্চা বের হয়ে আসে। এগুলোকে ফার্মে বিশেষ পানির মধ্যে রাখা হয় এবং তাদেরকে নিয়মিত খাবার দেওয়া হয়। এরা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন তাদেরকে রোদে শুকানো হয়। রোদে শুকানোর পর তাদেরকে মেডিসিন বিভাগে পাঠিয়ে দেওয়া হয়। এছাড়া এটির সাহায্যে প্রাচীনকালের বিভিন্ন ঐতিহ্যবাহী ওষুধ তৈরি করা হয়। তাছাড়া প্লাস্টিক সার্জারিতে এই জোকের ব্যবহার করা হয়। এই জোকের সাহায্যে মানুষের চেহারা চিকিৎসা এবং স্তনের বিভিন্ন চিকিৎসা করা হয়। তাছাড়া এই জোক মানুষের শরীরে থাকা বিভিন্ন ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারে। এটি ব্লাড লস সহ মানুষের বিভিন্ন রোগের চিকিৎসা করতে পারে। আর এই কারণে চায়না প্রতি বছর প্রচুর পরিমাণে জোক ইউরোপ এবং আমেরিকাতে এক্সপোর্ট করে। তো এইভাবে ফার্মে জোক চাষ করা হয়। বন্ধুরা, ইন্দোনেশিয়ার এমন একটি গ্রাম রয়েছে যেই গ্রামের প্রায় প্রত্যেকটি বাড়িতে সাপ চাষ করা হয়ে থাকে। এগুলো সেই বিষাক্ত সাপ যাদেরকে দেখে প্রত্যেকটি মানুষ ভয়ে দৌড়ে পালায়, অথচ তারা এই সাপ লালন পালন করে প্রতি বছর মিলিয়ন মিলিয়ন ডলার আয় করছে। এই সাপের চামড়া দিয়ে তৈরি হয় বিভিন্ন ধরনের ব্যাগ এবং জুতা। এর পাশাপাশি তৈরি হয় বিভিন্ন ধরনের ওয়ালেট এবং বিভিন্ন দামি দামি জামা কাপড়। এগুলো অনেক উচ্চ দামে দেশ বিদেশে বিক্রি হয়। তাছাড়া ইন্দোনেশিয়া, চায়না এবং জাপানে সাপের মাংস অনেক জনপ্রিয়। তাছাড়া সাপের বিষ দিয়ে তৈরি হয় বিভিন্ন প্রাণ রক্ষাকারী ঔষধ। এছাড়া সাপের রক্তের স্পেশাল জুস খাওয়া হয়, আর এটি খাওয়ার পর বৃদ্ধরা যুবকের মতো শক্তিশালী হতে পারে। তারা মনে করে থাকে এই জুস পান করলে বৃদ্ধরা তাদের যৌবন ফিরে পায়। বন্ধুরা, পৃথিবীতে বিভিন্ন প্রজাতির সাপ রয়েছে। যারা সাপ চাষ করে থাকে তারা বিষ সহ এবং বিষ ছাড়া 2 ধরনের সাপই লালন পালন করে থাকে। তবে তারা বেশিরভাগ বিষধর সাপই লালন পালন করে থাকে, কারণ এগুলো উচ্চ মূল্যে বিক্রি করা যায়। তবে এই সাপ চাষ করা মোটেও সহজ কাজ নয়। এই সাপ চাষ করা মানুষগুলো গভীর জঙ্গলে যায় সাপ শিকার করতে। এরপর তারা জঙ্গলের ঝোপঝাড় কিংবা মাটির নিচ থেকে সাপ সংগ্রহ করে। এরপর তারা একটি ফার্ম তৈরি করে। এই ফার্মে কবুতরের বাসার মতো অনেক ছোট ছোট খোপ থাকে। এই ছোট ছোট বাসার মধ্যে বিভিন্ন ধরনের সাপকে রাখা হয়, আর প্রতিদিন এই সাপগুলোকে ব্যাঙ, ইঁদুর সহ বিভিন্ন ধরনের খাবার দেওয়া হয়।
সাপের জন্য যেই ঘর প্রস্তুত করা হয় তার মধ্যে বালু দিয়ে দেওয়া হয় যাতে সাপ আরামে বসবাস করতে পারে। এছাড়া সেখানকার তাপমাত্রা শীতল রাখা হয়। এদের যখন ডিম পাড়ার সময় হয়ে যায় তখন তাদেরকে আলাদা একটি জায়গায় নিয়ে যাওয়া হয় যেখানে ডিম পাড়ার সম্পূর্ণ ব্যবস্থা থাকে। এই ডিম থেকে বাচ্চা বের হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এই সাপগুলো সেখানেই থাকে। তারপর এই সাপগুলোকে আলাদা করে ফেলা হয়। যখন এই ছোট সাপগুলো আস্তে আস্তে প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন এগুলোর মধ্যে থেকে বিষ বের করে নেওয়া হয়। পরবর্তীতে এই সাপগুলোকে মাথা থেকে পা পর্যন্ত ছিলে ফেলা হয়। আর এই চামড়াগুলোকে আলাদা করে ফেলা হয়। এরপর ভেতরের ময়লা আবর্জনা পরিষ্কার করে এগুলোকে মাংস বাজারে পাঠিয়ে দেওয়া হয়, কারণ বাজারে সাপের মাংসের স্যুপ অনেক জনপ্রিয়। বিশেষ করে চায়না, জাপান এবং ইন্দোনেশিয়াতে এই খাবার অত্যন্ত জনপ্রিয়। এছাড়া এই সাপের চামড়াগুলো বিভিন্ন ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয় এবং ফ্যাক্টরিতে এই চামড়া দিয়ে বিভিন্ন ধরনের প্রসাধনী তৈরি করা হয়। এর মধ্যে রয়েছে ব্যাগ, বেল্ট, ওয়ালেট এবং জ্যাকেট। এগুলো নিজ দেশের পাশাপাশি আন্তর্জাতিক মার্কেটে বিক্রি করা হয়। এছাড়া এই সাপের রক্ত আলাদাভাবে সংগ্রহ করা হয়। এগুলো চায়নার মানুষ বিশেষ শরবত করে খায়। এই সকল সাপের বিষ মেডিসিন বিভাগে চড়া দামে বিক্রি হয়। এছাড়া সাপের পিত্তথলি ফেলে দেওয়া হয় না, বরঞ্চ এগুলোকে রোদে শুকানো হয় এবং ঐতিহ্যবাহী ঔষধ তৈরি করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। এই সাপের পিত্তথলি দিয়ে অনেক দামি দামি ওষুধ প্রস্তুত করা হয়, মানে সাপের কোনো কিছুই ফেলে দেওয়া হয় না। সাধারণ সাপের পাশাপাশি পাইথন সাপের চামড়া আরো বেশি দামে বিক্রি করা হয়। এই পাইথনের চামড়াগুলো ভালোমতো শুকিয়ে ফ্যাক্টরিতে দিয়ে দেওয়া হয়, আর ফ্যাক্টরিতে এগুলো দিয়ে বিভিন্ন জিনিস প্রস্তুত করা হয়। এরপরে রয়েছে ব্যাঙ চাষ। বন্ধুরা, আপনি হয়তো অবাক হচ্ছেন, কিন্তু বর্তমানে ফার্মে ব্যাঙও চাষ করা হচ্ছে। ভিয়েতনাম দেশটিতে প্রচুর পরিমাণে ব্যাঙ চাষ করা হয়। এগুলো চায়না, জাপান সহ বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। এই ব্যাঙ চাষ অনেক লাভজনক একটি ব্যবসা, কারণ চায়না এবং জাপানে ব্যাঙের মাংস অনেক জনপ্রিয়। তারা মনে করে থাকে এটি অনেক পুষ্টিকর খাবার। ব্যাঙ চাষ করার জন্য সবার প্রথমে ব্যাঙ সংগ্রহ করা হয়, তারপর ফ্যাক্টরিতে সেগুলো চাষাবাদ করা হয়। একটি নির্দিষ্ট সময় পর যখন তাদের মিটিং সিজন চলে আসে তখন ফিমেল ব্যাঙ একটি বিশেষ ধরনের আওয়াজ করতে থাকে। এর ফলে পুরুষ ব্যাঙগুলো তাদের উপরে আকর্ষিত হয়। এরপর তাদের মধ্যে মিটিং হয়। এরপর ফিমেল ব্যাঙগুলো ডিম পাড়ে। মাত্র 1 থেকে 3 সপ্তাহের মধ্যে ডিমগুলো থেকে ব্যাঙাচি বের হয়। এগুলোকে আলাদা একটি পানির ট্যাঙ্কে রাখা হয়, আর সেখানে তারা আস্তে আস্তে বড় হতে থাকে। আস্তে আস্তে তারা প্রাপ্তবয়স্ক ব্যাঙ হয়ে যায়। যারা ব্যাঙ চাষ করে তারা ব্যাঙগুলোকে ছোট, মাঝারি এবং বড় আকারে ভাগ করে নেয় এবং ব্যাঙের আকার অনুযায়ী তাদেরকে বিভিন্ন ধরনের খাবার দেওয়া হয়। তাদেরকে খাবার হিসেবে দেওয়া হয় বিভিন্ন ধরনের মাছ, ভিটামিন এবং মিনারেলযুক্ত খাবার। এই ব্যাঙগুলো যে ট্যাঙ্কে থাকে সেগুলোকে নির্দিষ্ট সময় পর পর পরিষ্কার করতে হয় যাতে ট্যাঙ্কের মধ্যে ব্যাকটেরিয়া না জমে যায়। যখন ব্যাঙগুলো প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন তাদেরকে এভাবে বস্তায় ভরে ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয়। ফ্যাক্টরিতে প্রয়োজন অনুযায়ী এই ব্যাঙকে প্রসেস করা হয় এবং বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন পৃথিবীতে কত কিছু চাষ করা হয়। আসলে চায়না, জাপানের মানুষ চেয়ার টেবিল বাদে সবকিছুই খায়। তো ভিডিওটি আপনার কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি সম্পর্কে কোনো ব্যক্তিগত মতামত থাকলে সেটিও কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি বেশি বেশি হোয়াটসঅ্যাপে শেয়ার করে আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয়দের জানিয়ে দিন। আর ভিডিওটি স্কিপ করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। ভালো থাকবেন, টেক কেয়ার।